প্রত্যেককে ইতিহাস এ টু জেডে স্বাগত। আজ ক্লাস নাম্বার 2তে আলোচনা করছি হিস্ট্রি জিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, ভারতের স্থাপত্য সমূহ। ফার্স্ট ক্লাসে আলোচনা করেছি ভারতের মহান নেতাদের জনপ্রিয় বা ছদ্মনাম সমূহ সম্পর্কে। ওই ক্লাসটি যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, ক্লাসের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। প্রতিটি ক্লাসই চাকরিসহ যে কোনো প্রতিযোগিতার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর প্রতিটি ক্লাসের শেষে কিছু এমসিকিউ থাকবে, তাই একটিও স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসগুলি দেখবে। তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। তাহলে সবার প্রথমে আমরা যে স্থাপত্যটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে তাজমহল, ঠিক আছে? তো আজকের ক্লাসে মোট 10টি স্থাপত্য নিয়ে আলোচনা করব। পরবর্তী কয়েকটি ক্লাসে আরও 10টি করে স্থাপত্য নিয়ে ভারতের সমগ্র স্থাপত্য সমূহ এই টপিকটি আমরা কমপ্লিট করব, ঠিক আছে? তাহলে তাজমহল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই, যেগুলি আমাদের চাকরিসহ বিভিন্ন প্রতিযোগিতার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমে আমরা দেখে নিই যে তাজমহল এর প্রতিষ্ঠাতা কে ছিলেন, ঠিক আছে? মুঘল সম্রাট শাহজাহান ছিলেন তাজমহলের প্রতিষ্ঠাতা। আচ্ছা, তাজমহল কোথায় অবস্থিত? এটি আগ্রা শহরে অবস্থিত, ঠিক আছে? আগ্রা উত্তরপ্রদেশে তাজমহল অবস্থিত। তাহলে তাজমহলের প্রতিষ্ঠাতাকে মুঘল সম্রাট শাহজাহান, এবং এটির অবস্থান কোথায়? আগ্রা শহরে, উত্তরপ্রদেশ। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য, শাহজাহান তাঁর প্রিয় পত্নী মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে আগ্রা শহরের যমুনা নদীর তীরে তাজমহল নির্মাণ করেন, ঠিক আছে? তাহলে আগ্রা শহরে শাহজাহান তার প্রিয় পত্নী মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে এই তাজমহল নির্মাণ করেছিলেন। তাহলে কার স্মৃতির উদ্দেশ্যে তাজমহল নির্মাণ করা হয়েছিল? মমতাজ মহলের, ঠিক আছে? এবং এটি কোন নদীর তীরে অবস্থিত? অবশ্যই যমুনা নদীর তীরে, ঠিক আছে? তাহলে আগ্রা শহরটি যমুনা নদীর তীরে অবস্থিত এবং তাজমহল এটিও যমুনা নদীর তীরে অবস্থিত, ঠিক আছে? আচ্ছা, ইউনেস্কো 1983 সালে এই স্থাপত্যটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেয়, ঠিক আছে? তাহলে তাজমহল কত সালে ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে? 1983 সালে, ঠিক আছে? সালটিও গুরুত্বপূর্ণ, 1983 সাল। আচ্ছা, পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম হচ্ছে এই স্থাপত্য। যে আমরা সপ্তম আশ্চর্যের কথা জানি পৃথিবীর, তার মধ্যে অন্যতম হচ্ছে ভারতের আগ্রা শহরের এই তাজমহল, ঠিক আছে? আর এটি একটা গুরুত্বপূর্ণ তথ্য যে প্রধান স্থপতি ছিলেন বা প্রধান যে নকশাকার ছিলেন তাজমহলের, তিনি হলেন ওস্তাদ আহমেদ লাহোরী, ঠিক আছে? ওস্তাদ আহমদ লাহোরী ছিলেন এই তাজমহলের প্রধান স্থপতি বা নকশাকার। তাহলে তাজমহল সম্পর্কে আমরা জানলাম যে এটি শাহজাহান প্রতিষ্ঠা করেছিল, এটি আগ্রা শহরে রয়েছে এবং শাহজাহান তার প্রিয় পত্নী মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করেছিলেন যমুনা নদীর তীরে, তাই তো? এবং এটি 1983 সালে ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। এটি সপ্তম আশ্চর্যের একটি এবং তাজমহলের প্রধান যে নকশাকার বা স্থপতি ছিলেন তিনি হলেন ওস্তাদ আহমদ লাহোরী, ঠিক আছে? ক্লাসের শেষে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে, তোমরা অবশ্যই সেই এমসিকিউগুলিতে অংশগ্রহণ করবে, তাই একটিও স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। আচ্ছা, দ্বিতীয় নম্বর স্থাপত্য যেটি রয়েছে সেটি হচ্ছে অজন্তা গুহা, ঠিক আছে? অজন্তা গুহা, তাহলে প্রতিষ্ঠা সম্পর্কে জেনে নিই। প্রতিষ্ঠাতা গুপ্ত শাসনামলে প্রতিষ্ঠিত হয়। তাহলে অজন্তা গুহা কোন সময় প্রতিষ্ঠিত হয়েছিল? পরীক্ষায় এটি মাঝে মধ্যে এসে থাকে, গুপ্ত শাসনকালে, ঠিক আছে? এবং এটি অবস্থান কোথায় কোথায় অবস্থিত? ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্র, ঠিক আছে? এটা তাহলে মহারাষ্ট্র অবস্থিত। বৌদ্ধ চিত্রশিল্পের জন্য বিখ্যাত। তাহলে অজন্তা গুহা কিসের জন্য বিখ্যাত? বৌদ্ধ চিত্রশিল্পের জন্য বিখ্যাত, ঠিক আছে? এবং ইউনেস্কো 1983 সালে এই স্থাপত্যটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়। তাজমহল আমরা জানলাম যে 1983 সালে, ঠিক আছে? তো 1983 সালে অজন্তা গুহাও ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছিল এবং এই অজন্তা গুহাতে 30টি গুহা মন্দির রয়েছে। এবার তাহলে 3 নম্বর স্থাপত্য কি রয়েছে দেখা যাক। এবার আমরা জানবো ইলোরা গুহা সম্পর্কে, ঠিক আছে? আচ্ছা, প্রতিষ্ঠাতা সম্পর্কে জেনে নেওয়া যাক। এই ইলোরা গুহা এটিও অজন্তা গুহার মতো গুপ্ত শাসনকালে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে? তাহলে ইলোরা গুহা কোন শাসনকালে প্রতিষ্ঠিত হচ্ছে? গুপ্ত শাসনকালে। আচ্ছা, এটির অবস্থান আগের অজন্তা গুহার মতোই ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্র।
এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য যেমন বৌদ্ধ, জৈন ও হিন্দু শিল্পের নিদর্শন রয়েছে। এই ইলোরা গুহাতে কিন্তু একই সাথে বৌদ্ধ, জৈন ও হিন্দু ধর্মের শিল্পের নিদর্শন রয়েছে। এই তথ্যটা দিয়ে কিন্তু অনেকবার পরীক্ষাতে প্রশ্ন আসতে দেখা গিয়েছে। আচ্ছা, ইউনেস্কো 1983 সালে এই স্থাপত্যটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেয়। তাহলে আমরা তাজমহল সম্পর্কে জানলাম 1983 সালে, অজন্তা গুহা 1983 সালে এবং এই ইলোরা গুহা এটিও 1983 সালে ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। ঠিক আছে। আচ্ছা, এখানে 34টি গুহাচিত্র রয়েছে। তাহলে ইলোরা গুহাতে 34টি গুহাচিত্র রয়েছে। ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে 4 নম্বর স্থাপত্য কি রয়েছে দেখা যাক। 4 নম্বরে আমরা জানছি সাঁচির স্তূপ সম্পর্কে। ঠিক আছে। আচ্ছা, সাঁচির স্তূপ প্রতিষ্ঠাতা কে ছিলেন? মৌর্য সম্রাট অশোক। এটির অবস্থান কোথায়? ভোপাল, মধ্যপ্রদেশ। ঠিক আছে। তাহলে ভোপাল, মধ্যপ্রদেশে এই সাঁচির স্তূপ অবস্থিত এবং এটি কে নির্মাণ করেছেন? মৌর্য সম্রাট অশোক। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য, যেমন এটি একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ স্মৃতিস্তম্ভ। ঠিক আছে। তাহলে সাঁচির স্তূপ বৌদ্ধ স্মৃতিস্তম্ভের জন্য বিখ্যাত এবং এই সাঁচির স্তূপ এটি গ্রেট স্তূপ নামেও পরিচিত। তাহলে গ্রেট স্তূপ বলা হয় কোনটিকে? সাঁচির স্তূপকে। ঠিক আছে। 1989 সালে ইউনেস্কো এই স্থাপত্যকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়। তাহলে আমরা তাজমহল জানলাম, অজন্তা গুহা এবং ইলোরা গুহা এই তিনটি 1983 সালে ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়, তাই তো? কিন্তু সাঁচির স্তূপ তাহলে পেয়েছিল কত সালে? 1989 সালে। ঠিক আছে। এই সালগুলো অবশ্যই মনে রাখবেন। আচ্ছা, এবার তাহলে পরবর্তী কি স্থাপত্য দেখা যাক। পরবর্তী যেটি রয়েছে সেটি হচ্ছে অশোক স্তম্ভ। মৌর্য সম্রাট অশোক এই স্তম্ভের প্রতিষ্ঠা করেন। অবস্থান কোথায় এটি? সারনাথ, উত্তরপ্রদেশ। ঠিক আছে। একটি গুরুত্বপূর্ণ তথ্য অশোক স্তম্ভ সম্পর্কে, এটিকে 1950 সালের 26শে জানুয়ারি ভারতের জাতীয় প্রতীক হিসেবে গ্রহণ করা হয়েছে। ঠিক আছে। তাহলে অশোক স্তম্ভকে কত সালে ভারতের জাতীয় প্রতীক হিসাবে গ্রহণ করা হয়েছে? 1950 সালের 26শে জানুয়ারি, তাই তো? তোমরা অবশ্যই জানো যে এই 1950 সালের 26শে জানুয়ারি থেকে আমাদের যে ভারতের সংবিধান সেটি কার্যকর হয়, তাই তো? এবং ভারতের যে সংবিধান তার যে রচনা সেটা শুরু হয়েছিল কবে? গণপরিষদে 1949 সালের 26শে নভেম্বর, তাই তো? আচ্ছা, তাহলে এবার পরবর্তী স্থাপত্য কি রয়েছে দেখা যাক। আচ্ছা, এবার নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয় এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? গুপ্ত সম্রাট প্রথম কুমার গুপ্ত। ঠিক আছে। নালন্দা বিশ্ববিদ্যালয় তাহলে প্রতিষ্ঠা করেছেন কে? গুপ্ত সম্রাট প্রথম কুমার গুপ্ত এবং এটি বিহারে অবস্থিত। ঠিক আছে। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য, ভারতবর্ষের তথা পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হচ্ছে এই নালন্দা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে। তাহলে পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? নালন্দা বিশ্ববিদ্যালয়। 2016 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়। ঠিক আছে। নালন্দা বিশ্ববিদ্যালয় 2016 সালে ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি পায় এবং এটি তাহলে প্রতিষ্ঠাতাকে গুপ্ত সম্রাট প্রথম কুমার গুপ্ত এবং এটি বিহারে অবস্থিত। ঠিক আছে। এবং সেই সঙ্গে পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, এবার আমরা জেনে নেব জগন্নাথ মন্দির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ঠিক আছে। তোমরা অবশ্যই জানো যে এই যে জগন্নাথ মন্দির এটি পুরীতে অবস্থিত, তাই তো? উড়িষ্যার পুরীতে এই জগন্নাথ মন্দির অবস্থিত। আচ্ছা, এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রতিষ্ঠাতা ছিলেন গঙ্গ রাজা অনন্ত বর্মন চোরগঙ্গ। ঠিক আছে। তাহলে প্রতিষ্ঠাতাকে গঙ্গ রাজা অনন্ত বর্মন চোরগঙ্গ। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য, যেমন এই মন্দিরে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা এই তিন দেবদেবীর উপাসনা করা হয়। খ্রিস্টীয় দ্বাদশ শতকে এই মন্দিরটি তৈরি করা হয়। ঠিক আছে। এবং এই মন্দির থেকেই পুরীর রথযাত্রার সূচনা হয়ে থাকে। তাহলে জগন্নাথ মন্দির সম্পর্কে এই তথ্যগুলি অবশ্যই মনে রাখবে, পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী স্থাপত্য তাহলে কি রয়েছে দেখা যাক। এবার আমরা জানব বিরূপাক্ষ মন্দির সম্পর্কে। চালুক্য রাজা দ্বিতীয় বিক্রমাদিত্য। ঠিক আছে। প্রতিষ্ঠাতা তাহলে কে ছিলেন? চালুক্য রাজা দ্বিতীয় বিক্রমাদিত্য।
অবস্থান হাম্পি কর্ণাটক। ঠিক আছে, তাহলে কর্ণাটকের হাম্পিতে এই বিরূপাক্ষ মন্দিরটি অবস্থিত। অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য কি রয়েছে? এই মন্দিরের প্রধান দেবদেবী হলেন শিব ও দেবী দুর্গা। ঠিক আছে, তাহলে প্রধান দেবদেবীকে শিব ও দেবী দুর্গা। এখানে তারা মূলত বিরূপাক্ষ ও পম্পা রূপে পূজিত হন। তাহলে শিব বিরূপাক্ষ এবং দেবী দুর্গা পম্পা রূপে পূজিত হন এই বিরূপাক্ষ মন্দিরে। ঠিক আছে, এই মন্দিরটি চালুক্য স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন। চালুক্য স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে এই বিরূপাক্ষ মন্দির। দক্ষিণ ভারতীয় দ্রাবিড় রীতিতে মন্দিরটি নির্মিত। তাহলে মন্দিরটি দ্রাবিড় রীতিতে নির্মিত হয়েছে। পরবর্তী স্থাপত্য কি রয়েছে তাহলে দেখা যাক। এবার আমরা জানছি কুতুব মিনার সম্পর্কে। ঠিক আছে, প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক শুরু করেন এবং তার জামাতা ইলতুৎমিশ শেষ করেন। ঠিক আছে, তাহলে কুতুব মিনার এর যে নির্মাণ কার্য সেটি কে শুরু করছেন? কুতুবউদ্দিন আইবক, এবং শেষ করছেন কে? তার জামাতা ইলতুৎমিশ। কুতুব মিনার কোথায় অবস্থিত? দিল্লিতে। অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য যেমন বিখ্যাত সুফি সন্ত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির স্মৃতির উদ্দেশ্যে এই স্থাপত্য নির্মাণ করা হয়। ঠিক আছে, এই পয়েন্টে দিয়ে কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে যে কার স্মৃতির উদ্দেশ্যে কুতুব মিনার নির্মাণ করা হয়েছিল। তো সঠিক উত্তরটি হয়ে যাবে তাহলে সুফি সন্ত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। ঠিক আছে, 1993 সালে ইউনেস্কো এই স্থাপত্যটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়। তাহলে তাজমহল সম্পর্কে জেনেছিলাম কত সালে ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছিল? 1983 সালে, তাই তো। আর কুতুব মিনার কত সালে পাচ্ছে? 1993 সালে। ঠিক আছে, তাহলে এই তথ্যগুলি অবশ্যই মনে রাখা প্রয়োজন, পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, ইতিপূর্বে কিন্তু ভারতের মহান নেতাদের যে জনপ্রিয় নাম বা ছদ্মনাম সেই সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ক্লাস এমসিকিউ সহ আলোচনা করা হয়েছে। ঠিক আছে, সেই ক্লাসের লিংক তোমরা ডেসক্রিপশন থেকে অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, পরীক্ষার জন্য এবং যে কোনো প্রতিযোগিতার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আমরা জানছি চারমিনার সম্পর্কে। প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুতুব শাহী সাম্রাজ্যের সুলতান মোহাম্মদ ওয়ালি কুতুব শাহ। ঠিক আছে, তাহলে চারমিনারের প্রতিষ্ঠাতা হচ্ছেন ওয়ালি কুতুব শাহ। এটির অবস্থান কোথায়? তেলেঙ্গানার হায়দ্রাবাদে। ঠিক আছে, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে রয়েছে ওয়ালি কুতুব শাহ তার রাজ্যের রাজধানী গোলকুন্ডা থেকে স্থানান্তরিত করেন হায়দ্রাবাদে। এই সময়তে হায়দ্রাবাদ শহরের প্রবেশদ্বার হিসেবে তিনি এই চারমিনার নির্মাণ করেন। ঠিক আছে, তাহলে ওয়ালি কুতুব শাহ যখন তার রাজধানী গোলকুন্ডা থেকে হায়দ্রাবাদে স্থানান্তরিত করছেন তখন এই হায়দ্রাবাদ শহরের যে প্রবেশদ্বার হিসাবে তিনি এই চারমিনারটি নির্মাণ করেছিলেন। ঠিক আছে, তাহলে আজকের যে পাঠ সেখানে ভারতের স্থাপত্য সমূহের মধ্যে 10টি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিয়ে আমরা আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আরও 10টি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে এবার আজকের 10টি স্থাপত্যের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্র্যাকটিস করা যাক। তাহলে প্রথম প্রশ্ন কি আছে দেখা যাক, যে তাজমহল কত সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি পায়? তোমরা নিজেরা আগে উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তারপর মিলিয়ে নেবে যে তোমরা সঠিক উত্তর করতে পারছো কি না। অপশানগুলো দেখে নাও। অপশান এ 1993 সালে, অপশান বি 1983 সালে, অপশান সি 1989 সালে, নাকি অপশান ডি 2016 সালে। তাহলে তাজমহল কত সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি পায়? সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি 1983 সালে। ঠিক আছে, আচ্ছা প্রশ্ন 2, নিম্নলিখিত কোন স্থাপত্যে বৌদ্ধ, জৈন এবং হিন্দু ধর্মের নিদর্শন রয়েছে? অপশান এ অজন্তা গুহা, অপশান বি ইলোরা গুহা, অপশান সি সাঁচির স্তূপ, নাকি অপশান ডি তাজমহল। তাহলে কোনটি সঠিক উত্তর হবে? আচ্ছা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি ইলোরা গুহা। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 3, চারমিনার কে প্রতিষ্ঠা করেন? অপশান এ মোহাম্মদ শাহ, অপশান বি আহমদ শাহ আবদালি, অপশান সি কুতুবউদ্দিন আইবক, নাকি অপশান ডি কুতুব শাহ।
তাহলে চারমিনার কে প্রতিষ্ঠা করেছিলেন? আচ্ছা, সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি, ওয়ালি কুতুব শাহ, তাই তো? আচ্ছা, পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 4, কার স্মৃতির উদ্দেশ্যে কুতুব মিনার নির্মাণ করা হয়েছিল? অপশান এ, সুলতান কুতুবউদ্দিন আইবক, অপশান বি, সুলতান ইলতুৎমিশ, অপশান সি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, নাকি অপশান ডি, সুলতান মাহমুদ। তাহলে কুতুব মিনার কার স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 5, পুরীর জগন্নাথ দেবের মন্দির কে নির্মাণ করেন? অপশান এ, দ্বিতীয় প্রতাপাদিত্য, অপশান বি, দ্বিতীয় অবন্তী বর্মন, অপশান সি, জয়সিংহ, নাকি অপশান ডি, অনন্ত বর্মন চোরগঙ্গ। তাহলে পুরীর জগন্নাথ মন্দির কে নির্মাণ করেছিলেন? আচ্ছা, সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি, অনন্ত বর্মন চোরগঙ্গ। ঠিক আছে, গঙ্গরাজা অনন্ত বর্মন চোরগঙ্গ পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেছিলেন। ঠিক আছে, তাহলে আজকের যে 10টি স্থাপত্য তার উপরে এই কিছু ছিল গুরুত্বপূর্ণ এমসিকিউ। পরবর্তী ক্লাসে আমরা ভারতের স্থাপত্য সমূহের পার্ট 2 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আর তোমরা যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই ক্লিক করে রাখবে। এবং যারা প্রতিদিন ফ্রি কুইজে অংশগ্রহণ করতে চাইছো তারা আমাদের টেলিগ্রাম চ্যানেল ইতিহাস A to Z অবশ্যই যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশানে দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।